আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ভারতে লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি জোটের জয়, কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে নানা হিসাব নিকাশ। চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে 60 উপজেলায় চলছে ভোট, নিরাপত্তায় 41,000-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন। টি-20 বিশ্বকাপে নেপালকে 6 উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। বৃষ্টির কারণে পরিত্যক্ত বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্কটল্যান্ডের ম্যাচ। জাতীয় সংসদে বাজেট পেশ হচ্ছে আগামীকাল। সামষ্টিক অর্থনীতি বাঁচাতে সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়ন মূল চ্যালেঞ্জ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। ভারতের লোকসভা নির্বাচনের প্রাথমিক ফলে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বে এনডিএ জোট 293টি আসন পেয়েছে। তবে গতবারের চেয়ে বেশি ভোট পেয়ে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট পেয়েছে 232টি আসন। পশ্চিমবঙ্গে জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবার ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। তবে বিজেপি সরকার গঠন করলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ অদিত। দিল্লিতে আবারও বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। সংখ্যাগরিষ্ঠতা হারালেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠন করবে বলে জানিয়েছেন তিনি। तीसरी बार सरकार बननी तय है। এবার 400 পার বলে যে স্লোগান দিয়েছিলেন মোদী, তা না পেলেও আবার ক্ষমতা যে থেকে যাচ্ছেন তা গণনার ফলে অনেকটি নিশ্চিত হয়েছে। জওহরলাল নেহরুর পর ভারতের ইতিহাসে নরেন্দ্র মোদী দ্বিতীয় ব্যক্তি যিনি টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন। 543টি আসনের মধ্যে সরকার গঠন করতে প্রয়োজন 272টি আসন। এদিক থেকে নরেন্দ্র মোদীর জোট এনডিএ এগিয়ে রয়েছে। গত এক দশকে বিরোধী দলীয় নেতার পদ পায়নি রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস। তবে এবারের নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 230টির বেশি আসনে জয় হয়ে বিরোধী দলীয় নেতার পদ পেতে চলেছে। We do not want Mr. Narendra Modi and Mr. Amit Shah to be involved in the running of this country. বুথ ফেরত জরিপ ভুল প্রমাণ করে পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে নির্বাচনে 29টি আসন পেয়েছে দলটি। নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে জোট করতে হবে বিজেপি ও কংগ্রেসকে। এতে ভারতের রাজনীতিতে হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন মোদী জোটের বিহার ভিত্তিক জনতা দল ইউনাইটেড প্রধান নীতিশ কুমার ও তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। এই জন্য এই দুই নেতার সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে মোদী বিজেপি। হাল না ছেড়ে সরকার গঠনের আশায় নীতিশ ও নাইডুর সঙ্গে দিন দরবার করছে রাহুলের কংগ্রেস। সৈয়দ অদিত, চ্যানেল আই। উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে 60 উপজেলায় ভোট চলছে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনী এলাকায় নিরাপত্তার দায়িত্ব মোতায়েন রয়েছে 41,000-এর বেশি পুলিশ সদস্য। নির্বাচনের খবর জানাতে পটুয়াখালীর দ্বীপ উপজেলার রাঙ্গাবালিতে রয়েছেন এনায়েতুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এনায়েত, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত রাঙ্গাবালি দ্বীপ উপজেলায় ভোটের চিত্র কেমন দেখছেন? মৃত্তিকা, আপনাকে ধন্যবাদ। চমৎকার একটি রৌদ্রোজ্জ্বল দিনে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালীর দুটি উপজেলা রাঙ্গাবালি এবং কলাপাড়ায়। এবং এই রাঙ্গাবালি এর কলাপাড়ায় চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী সহ মোট
20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে 2টি পৌরসভা, 18টি ইউনিয়ন ও 111টি ভোট কেন্দ্রে এই ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে। এখানে মোট এই 2 উপজেলায় মোট ভোটার 2,96,125 জন। আসলে গত কয়েকদিন ধরে এই দ্বীপ উপজেলা রাঙ্গাবালির প্রচারণা নিয়ে বেশ শোরগোল উঠেছিল। নানা আলোচনা সমালোচনা শেষে অবশেষে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এজন্য একটা উৎসবমুখর পরিবেশ। আমরা বিগত ভোটগুলোতে দেখেছি যে ভোট কেন্দ্রে সাধারণত সকালের দিকে নারী ভোটারদের উপস্থিতি থাকে, কিন্তু এই প্রথম দেখলাম যে নারী ভোটারদের পাশাপাশি পুরুষ ভোটাররাও দলে দলে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন সকাল সকাল। আমি যে ভোট কেন্দ্রে আছি এটি একটি নারী ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রে মোট 2,193 জন ভোটার, আর এর পাশেই একটি পুরুষ ভোট কেন্দ্র আছে। আপনারা লক্ষ্য করে থাকবেন যে 2টি ভোট কেন্দ্রেই সমান তালে ভোট গ্রহণ চলছে এবং ভোটারদের উপস্থিতিও অত্যন্ত আশাব্যঞ্জক। দলে দলে ভোটাররা আসছেন, তারা ভোট দিচ্ছেন। এই নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর করার জন্য প্রশাসন এই 2টি উপজেলায় 23 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি, র্যাব, কোস্টগার্ড, পুলিশ, আনসার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো গোলযোগ বা দুর্যোগের খবর পাওয়া যায়নি। তবে পরবর্তীতে আমরা দেখব কেমন হচ্ছে ভোট। আপনার সাথে আবার যুক্ত হয়ে জানাবো। ধন্যবাদ এনায়েত। এবারে নিউ কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। টি20 বিশ্বকাপের ডি গ্রুপের খেলায় নেপালকে 6 উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করে মাত্র 106 রানে অল আউট হয়ে যায় নেপাল। খেলার মাঠের রেকর্ড অনেকটা নদীর 2 কূলের মতো। এপার ভাঙলে যেমন ওপার গড়ে, তেমনি খেলার রেকর্ড যেমন তৈরি হয় আবার তা ভেঙেও যায়। দলীয় বা ব্যক্তিগত নানা নৈপুণ্য তৈরি করে ইতিহাস, একের পর এক মাইল ফলক, আবার সেগুলোকে পেছনে ফেলে তৈরি হয় নতুন কোনো কীর্তি। এবারে টি20 বিশ্বকাপেও এমন কিছু রেকর্ড ভাঙার সম্ভাবনা রয়েছে। সেগুলো নিয়ে রাহুল রায় রিপোর্টে বিস্তারিত। 4 ছক্কা উইকেট নিয়ে অভিযোগ করছে 2007-এর বিশ্ব চ্যাম্পিয়নরা। ভারতের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে চায় আয়ারল্যান্ড। নিউ ইয়র্কে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এবারে প্রাক বাজেট 2024-2025। অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আগামীকাল বৃহস্পতিবার বাজেট পেশ করতে যাচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। চরম টানাপোড়েনের বছরে ব্যয় সংকোচন করতে গিয়ে এই সরকারের টানা 10 বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারী আবুল আল আব্দুল মুহিতের মতো বাজেট বড় করার সুযোগ ছিল না তার। এমনকি করোনাকাল এবং যুদ্ধের দুঃসময়ের বছরগুলোতেও হিসাববিদ অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের যেটুকু স্বাচ্ছন্দ্য ছিল তাও হারিয়েছে বাংলাদেশ ভুল নীতির সিদ্ধান্তের ফলে। অর্থনীতিবিদরা অবশ্য বলছেন, বেলা শেষে সামষ্টিক অর্থনীতি বাঁচাতে সরকার এবং বাংলাদেশ ব্যাংক যেসব নীতি গ্রহণ করেছেন তার সঠিক বাস্তবায়ন করাটাই মূল চ্যালেঞ্জ। রিজভি নওয়াজের রিপোর্ট। 2024-25 অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ঠিক হয়েছে 7,97,700 কোটি টাকা। এই ব্যয় করতে গিয়ে সরকার আয়ের লক্ষ্য চূড়ান্ত করেছে 5,40,000 কোটি টাকা। ঘাটতি ধরা হতে পারে 2,57,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ করা হবে 1,57,000 কোটি টাকা, আর বিদেশি ঋণ পাওয়ার আশা 1 লাখ কোটি টাকা। আয় করা সম্ভব হবে না নিশ্চিত জানার পরও কেবল অঙ্ক মেলাতে জাতীয় রাজস্ব বোর্ডের কাঁধে চাপানো হচ্ছে 4,80,000 কোটি টাকা আহরণের লক্ষ্যমাত্রা। আমরা কিন্তু একটা গভীর খাদের দিকে চলে গেছিলাম, অলরেডি আছি, এখনো তার প্রান্তে আছি। ইনফ্লেশন কি কমেছে? কমেনি। আমার রিজার্ভ কি বেড়েছে? রাজস্ব কি বেড়েছে? বাড়ে নাই। আমার সবগুলো খাতে ইন্ডিকেটরই আমার গ্রোথ কি বেড়েছে? বাড়ে নাই, কমেছে। তাহলে আমি কি অ্যাচিভ করলাম? দ্যাটস এ কমপ্লিট ফেলিওর। তবে আমি আশা করি যদি এটা করা হয়, পলিসি রেটটা বাড়িয়ে দেওয়া হয়,
এই ব্যাংকের লিকুইডিটি সাপোর্টটা কমিয়ে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয়, মনিটাইজেশন অফ গভর্নমেন্ট বরোয়িংটাকে মনিটাইজ না করা হয়, তাহলে এই পলিসি ওয়ার্ক করবে, ম্যাক্রো স্টেবিলাইজেশন হবে, কিন্তু সময় লাগবে 6 থেকে 9 মাস। শ্যাম রাখি না কুল রাখি অবস্থা থেকে উত্তরণে নির্মোহ নেতৃত্ব এবং বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ সরকারকে। খুব বড় ধরনের ধাক্কা দিতে হবে। আপনি একদিকে টাকার মূল্যমান পতন ঘটাবেন, সুদের হার বাড়াবেন এবং পুরো প্রবৃদ্ধিকে আপনি নিচু স্তরে নিয়ে এসে অর্থনীতিকে আপনি ঠান্ডা করবেন। হয় এটা করবেন, নহলে আপনার অন্য কোনো জায়গাতে যেই সমস্ত জায়গাতে নীতি সংস্কারের ক্ষেত্রে আপনার ফাঁক রয়ে গেছে সেগুলি আরও ঘনিষ্ঠভাবে কঠিনভাবে মনোযোগ দিয়ে সেগুলিকে শুধরানো দরকার। আমদানিতে নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশ ব্যাংকের চলতি হিসাব ঠিক করা গেছে, কিন্তু কর্মসংস্থানে দীর্ঘমেয়াদী প্রভাব বাড়তে শুরু করেছে। যে নতুন নিয়োগটা আর দেওয়া হচ্ছে না, এক্সপানশনে যেতে পারছে না আর কি, মানে বর্তমান এক্সিস্টিং স্টেটটা ধরে রাখাটাই তাদের জন্য অনেক চ্যালেঞ্জের হয়ে যাচ্ছে আর কি। যে শিল্পাঞ্চলটি হতে যাচ্ছে মিরসরাই, সেখানে আমাদের 46টি গার্মেন্টস হবে, আমরা টাকা জমা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত সেখানে প্রস্তুত হয়নি। বাংলাদেশ ব্যাংক যে সার্কুলারটা দিয়েছে যে শিল্পাঞ্চল বা অর্থনৈতিক অঞ্চল ছাড়া বিনিয়োগ করা যাবে না, এটা আমি মনে করি বিনিয়োগও হবে না এবং কর্মসংস্থান সৃষ্টি বাধাগ্রস্ত হবে। স্বায়ত্তশাসিত সংস্থার ব্যয়সহ এরই মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার চূড়ান্ত হয়েছে 2,78,288 কোটি টাকা। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর দর্শক ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। দীর্ঘ তাপপ্রবাহ সহ নানা প্রতিকূল পরিস্থিতিতেও গাইবান্ধায় এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। তবে উৎপাদন খরচের চেয়ে বাজার দর কম হওয়ায় লাভবান হতে পারছে না কৃষক। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। এবছর হাটবাজারে প্রতিমন মোটা চাল 860 থেকে 900 টাকা এবং চিকন চাল 950 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে, যা কৃষকের উৎপাদন খরচের তুলনায় কম। সারা দেশের মতো এ অঞ্চলে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হলেও ধানের পরিমাণ ও কৃষকের সংখ্যা বেশি হওয়ায় সবাই সরকারি খাদ্য গুদামে যেতে পারছেন না। এ সুযোগে মধ্যস্বত্বভোগীরা কম দামে কৃষকের কাছ থেকে ধান কিনে বাজারে নিয়ে বিক্রি করছেন। সারের দাম বৃদ্ধি, শ্রমিকের দাম বৃদ্ধি, সব মিলিয়ে উৎপাদন ভালো হলেও আমরা হচ্ছে না, আমাদের পোষাইতেছে না। ধানের দাম মোটাটা 900, 850 থেকে 900 টাকা, চিকন ধান 1000, 1050। এইভাবে ধান বিক্রি করে তো খরচ উঠবে না আমাদের। বৃষ্টির জন্য আগে ভাগে ধানটা আমরা কাটে মারে ঘরে তোলা হচ্ছে, কোনো চিটা পাতার নাই, কিছু নাই, খুব ভালো। এবার খরা হচ্ছে, আমরা কাটতে খুব সুবিধা পাচ্ছি। ওষুধ বিক্রি এবার কম, এবার খুব ওষুধপাতি কম দেওয়া লাগিয়েছে। ফলন ভালো, শতকে 29 ধান 1 মণ, 50 থেকে 50 মণ ধান অনুমানিক। বোরো ধান চাষের পর যাতে জমি ফেলে রাখা না হয়, এজন্য আউশ ধান এবং সবজি চাষে কৃষককে প্রণোদনা ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। এবার আমরা আশা করতেছি যে 1 লাখ মেট্রিক টনের মতো ধান উৎপাদন হবে। কৃষক এইবার ক্ষতিগ্রস্ত তেমন হবে না, কারণ এইবার ধান চাষের জন্য আবহাওয়া খুবই ভালো ছিল। কৃষক শ্রমিক সংকট নিরসনের জন্য সরকার সমতলে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার দিচ্ছে। আমাদের কৃষকরা এই কম্বাইন হারভেস্টার নিতে আগ্রহী এবং আমরা বেশ কিছু কম্বাইন হারভেস্টার দিয়েছি, তাতে আমাদের গোবিন্দগঞ্জে কোনো কৃষক সংকট হবে না। চলতি বছর জেলায় 1,28,340 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে 83,610 হেক্টর জমিতে উচ্চ ফলনশীল এবং 410 হেক্টরে আবাদ করা হয়েছে স্থানীয় জাতের ধান। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিপর্যস্ত মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনাপাড়ের বেশ কয়েকটি এলাকা। ভাঙনে ভেসে গেছে বহু বসতবাড়ি, গাছপালা। ভাঙন আতঙ্কে আরও শতাধিক বসতবাড়ি, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে প্রশাসন। রাসেল মাহমুদের তথ্য ও ভিডিওচিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের ক্ষত এখনও স্পষ্ট। মেঘনা নদীর পাড়ে নয়ানগর, ইসলামীর চর, বাঁশগাঁও ও চরবালাকি গ্রাম জুড়ে নদী তীরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভেঙে যাওয়া বসতভিটা, বিভিন্ন স্থাপনা আর উপড়ে পড়া গাছ। কত কষ্ট করে বেড়াবুড়া দিয়ে থাকতাম। আমাদের একটা গোলঘর গাছ, একটা ফাঁকঘর গাছ, একটা দোতলা ঘর গেছে। আমাদের বাবাই নিচে অনেকে টাইনে আমাকে তুলছে, ভিতরের মানুষগুলি টিউবওয়েল দিছি, পাশের ঘর তুলছি, বাথরুম দিছি, আমার সবই গেছে। এমপি মহোদয়কে অনেক অনেক শুভেচ্ছা জানাই যে উনি আমাদের তাকে সাড়া দিয়ে আমাদেরকে ক্ষয়ক্ষতির মাধ্যমে আইসা তিনি আমাদেরকে চেক দিয়েছেন এবং টিনের ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের একটা থাকার আশ্বাস দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা সহ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন। যখনই খবর পেয়েছি তারপরেই আমরা এখানে ভিজিটে এসেছি এবং এসে দেখেছি যে অনেকগুলো পরিবার রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের ঘর ভেঙে গেছে, জায়গা নদীতে চলে গেছে। ক্ষতিগ্রস্তদের নিজস্ব অর্থায়নে চেক বিতরণ সহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। যতটুকু দরকার ততটুকুই তো করা উচিত। গভর্নমেন্টের টাকা অপচয় করার কোনো যৌক্তিকতা নাই। এইটুকুতে আপনার বাদ করা যাবে না, টোটালটা করতে হবে। টোটালটা বাদটা তো লাগছে না আসলে। গাইডলাইন এই ওয়ার্ডটুকু করলে 15-20 টাকা খরচ করে হয়ে যাবে। স্বাভাবিক জীবনে ফিরে আসতে বিপর্যস্ত মানুষের সহায়তায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান নদী তীরবর্তী মানুষদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।